নমস্কার, গল্পালাপের ৬৭তম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন জয়দীপ চক্রবর্তী রচিত ভৌতিক কাহিনী মেজর সেনের বাড়ির শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, অভিজিৎ ও তন্ময়। চলুন শুনি মেজর সেনের বাড়ি। তুই ভূত টুত মানিস নাকি? আমার ছোটবেলার বন্ধু রনিত জিজ্ঞেস করল চোখ সরু করে। কেন? আমি কিঞ্চিত অবাক হয়ে বলি, যদি ভূতে তোর বিশ্বাস না থাকে, ভূতে ভয়টয় না পাস, তাহলে প্রায় জলের দরে তোর জন্য একটা জম্পেশ বাড়ি দেখে দিতে পারি। এই জায়গায় ওই টাকায় এমন একটা বাড়ি তুই কল্পনাও করতে পারবি না, এ আমি হলফ করে বলতে পারি। বাড়িটা ঠিক কোথায় রে? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি রনিতকে। বেশি দিন হয়নি চাকরি নিয়ে এসেছি এই অঞ্চলে। এলাকার কিছুই চিনি না বলতে গেলে। এই কদিন অফিসের গেস্ট হাউসে ঠাঁই হয়েছে, কিন্তু সে ঠিকানা তো স্থায়ী ঠিকানা হতে পারে না। সাধ্যের মধ্যে একটা বাড়ি ভাড়া নেওয়া যায় কিনা সে বিষয়ে এখানে আশাইস্তক রনিতকে ধরে বসেছিলাম। এখানকারই একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দীর্ঘদিন চাকরি করছে ও। এখন অবশ্য অন্য একটা ব্রাঞ্চে আছে বদলি হয়ে গিয়ে। তবে ও নতুন ব্রাঞ্চটাও খুব একটা দূরে নয়। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে রনিত। প্রায় প্রতি শনি রবিবারেই আমার ওর বাড়িতে একেবারে নিমন্ত্রণ বাঁধা, আড্ডা এবং রাতের খাওয়া দুজনের জন্যই। বাড়িটা মূল জনপদের বাইরে, বুঝলি। এই এলাকাটা পার হলেই দেখবি রাস্তাঘাট দুম করে কেমন ফাঁকা হয়ে গেছে। রাস্তার দুই দিকে ইয়া মোটা সব প্রাচীন ঝাঁকড়া গাছ, ঝোপ আর ফাঁকা মাঠ। সেই মাঠের দিক থেকে সনসন শব্দে হাওয়া ছুটে আসে সর্বক্ষণ। একটু এগোলেই দেখবি একটা ইট ভাটা, তার আশেপাশে খান ৫-৬-৭ ইয়া বড় বড় সব পুকুর। তার পাশ দিয়ে খানিক এগিয়ে শ্মশান পেরিয়ে ডান হাতেই মেজর সেনের বাংলো, তা অনেকখানি জমির ওপরে। এই ইয়ার কি মারছিস নাকি তুই আমার সঙ্গে? যা ডিরেকশন দিচ্ছিস তাতে তো মনে হচ্ছে যে বাড়ির থেকে চৌরাস্তার অফিসে আসতে আমার একেবারে সারা দিন লেগে যাবে। নো স্যার, যত দূর ভাবছিস বাড়িটা তত দূরে নয়। মফস্বল শহরগুলোর ছবি এখন এই রকমই। আমার বর্ণনা শুনে দূর মনে হলেও আসলে তোর অফিস থেকে বাড়িটা মেরে কেটে মাইল ৩ অফিস থেকে বেরোলেই গুচ্ছের অটো পাবি। মিনিট ১০ লাগবে বটতলার মোড়ে পৌঁছতে। বাকি যে পথটুকু তা হাঁটতে হবে বড় জোর মিনিট ৪। তা সেই হাঁটা রাস্তাটা কেমন? মানে ওই বর্ষার সময় আর কি? সে চিন্তার কোনো কারণ নেই। এ সরকারের জমানায় হদ্দ গ্রামেও এখন কাঁচা রাস্তা পাওয়া কঠিন। এসব জায়গা তো সে তুলনায় অনেক উন্নত। যে জায়গায় তোর জন্য বাড়িটা ভাবছি সেই জায়গা দ্রুত ডেভেলপ করছে। আমার কথা মিলিয়ে নিস, ২-৪ বছর পরে এই এলাকাগুলো আর চিনতেই পারবি না তুই। বটতলা থেকে বিনয় সেনের বাড়ি ফেলে একেবারে মুকুন্দের হাট পর্যন্ত পুরো রাস্তাটাই বাঁধানো, ঢালাই কনক্রিটের রাস্তা। এখন তো শুনছি টোটোও চলছে। বাহ, একেবারে স্বতঃস্ফূর্তভাবেই আমি বলে উঠি, তাহলে তাহলে কবে নিয়ে যাচ্ছিস আমায় কথা বলতে? আমি যে বাড়িটার কথা বলছি সেটা ভাড়া দেবার জন্য নয়, কিন্তু কেনার জন্য। যা, আমি অবিশ্বাসী গলায় বলি, অতখানি জায়গা জমি নিয়ে বাড়ি, তার তো বিস্তর দাম। আমি কি করে কিনবো রে? আরে সে কথাই তো বলছি, শোন না। ওই বিশাল প্রপার্টি নামমাত্র দরে কেনার সুযোগ রয়েছে, সম্ভব হলে নিয়ে নে।
হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে, সোজা কথা। আরে বাড়িটা আমিই নিতাম, নেহাত আমার গিন্নির ওই ভূত প্রেতে বেজায় ভয়, তাই। এই ব্যাপারটা খুলে বল দেখিনি। আমি কৌতূহলী হয়ে বলি। ঋণ খেলাপ বুঝিস? কথাটা শুনেছি বটে। শোন, এমন অনেক কেস আছে যেখানে গ্রাহক ব্যাংক থেকে লোন নিয়ে শেষে শোধ করতে পারে না। তখন যে প্রপার্টির এগেনস্টে লোন, তা ব্যাংকের হাতে চলে আসে এবং সেই সম্পত্তি নিলামে চড়িয়ে ব্যাংক তার থেকে প্রাপ্য টাকা তুলে নেবার চেষ্টা করে। আরে বাস, আমি অবাক হয়ে বলি, এমনও হয়? আকছাড় হয়। ব্যাংক পাবলিক নোটিশ করে, সেই নোটিশ দেখে আগ্রহী যারা তারা যোগাযোগ করে নির্দিষ্ট পদ্ধতিতে সেই সম্পত্তি কিনে নেন। প্রায় সব ক্ষেত্রেই এই সব সম্পত্তির দাম বাজার দরের থেকে অনেকটা কমই হয়। আচ্ছা, এই বাড়িটাও তেমনই তাহলে? তা কেমন দাম? তোর সাধ্যের মধ্যেই, ভাবিস না অত। তুই যদি ইন্টারেস্টেড হোস, সে ব্যবস্থা আমিও করে দিতে পারবো, কিন্তু সেটা বড় কথা নয়, বুঝলি। কথা হলো, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো তুই দিলি না। কি 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 প্রশ্ন? ভ্যাবাচাকা খাওয়া গলায় আমি বলি। ভুলে গেলি? ওই যে জিজ্ঞাসা করলাম, ভূতে ভয় পাস কিনা। ওহো, সেই কথা। না না, ওসব ভূত প্রেত দত্তি দানব আমার ওইসবে ভয় ডর নেই বাপু। ভয় যদি কাউকে পেতে হয় তা আমি মানুষকেই পাই। আমার বিশ্বাস, মানুষের মতো বিপজ্জনক আর হিংস্র প্রাণী দুনিয়ায় আর দুটি নেই। ভেবে বলছিস তো? আবার জিজ্ঞেস করে রনিত। রনিতকে এতটা সিরিয়াস দেখে আমি অবাক হলাম। বললাম, ব্যাপারটা কি বলতো? দেখ দীপ, লুকো ছাপায় আমি বিশ্বাস করি না। বুঝতেই পারছিস, এই বাজারে অমন ফার্নিশড বাংলো এত কম দামে পেয়েও কেউ ফেলে রেখে দেবে না নিশ্চয়ই। ঠিকই, নিজের থাকার জন্য না হলেও ইনভেস্টমেন্ট হিসেবেও তো অনেকে এটা কিনে রাখতে চাইতে পারতো। সেই কথাই তো বলতে চাইছি। অবিশ্বাস্য কম দামে ব্যাংক এই বাড়িটা ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু এই বাড়ি কিনতে আগ্রহ এখন পর্যন্ত কেউ দেখায়নি। কেন? ওই যে বললাম, বাড়িটা ভুতুড়ে। যা, দেখ, সত্যি মিথ্যা জানি না, কিন্তু এই এলাকার সকলেরই তাই বিশ্বাস। এ কারণেই ও বাড়ির ত্রিসীমানায় কেউ যেতে চায় না চট করে। মেজর বিনয় সেন আমাদের এই ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন বেশ কয়েক বছর আগে। এই বাড়ির দলিল ব্যাংকে রেখে তিনি একটা লোনও করেন। সেই সময় আমাকে তার বাড়ি যেতে হয়েছিল এই ব্রাঞ্চের কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে। পরেও দু একবার গেছি এই চেকটেক আনতে। উনি ব্যাংকে বিশেষ আসতেন না, প্রয়োজনে আমাকে ফোন করতেন। ভদ্রলোক খুব স্নেহ করতেন আমাকে। স্নেহ করতেন মানে? আমি চমকে উঠে বলি, উনি কি এখন আর তাহলে বেঁচে আছেন কি না জানি না, কিন্তু গত 2 বছরে তিনি ব্যাংকে আসেননি। তার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশনও হয়নি। তার লোন শোধের টাকাও জমা পড়েনি কোনো মাসে। একাধিকবার নোটিশ পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। এ বাড়িতে তিনি ছিলেন না। কাগজেও নোটিশ দিয়েছিলাম আমরা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য, কিন্তু তাতেও তার সন্ধান পাওয়া যায়নি। আর তার কোনো ওয়ারিশানও যোগাযোগ করেননি ব্যাংকের সঙ্গে। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই। মেজর সেন ছিলেন বাঙালি খ্রিস্টান, রিটায়ার্ড সেনা অফিসার। তার স্ত্রী মারা যান অল্প কয়েকদিনের জ্বরে। ওই বাড়ির বাগানেই তাকে সমাধিস্থ করেন মেজর। তারপর থেকে তিনি একাই থাকতেন। সঙ্গী বলতে ছিল তার এক পোষ্য প্রিন্স। প্রিন্স? মেজর সেনের পোষা অ্যালসেশিয়ান। হঠাৎ করেই মেজর এবং প্রিন্স দুজনেই উধাও হয়ে যান ওই বাড়ি থেকে। আর তাদের কোনো সন্ধানই পাওয়া যায়নি। ওই অঞ্চলের লোকজন বলে
রাত বিরেতে তারা নাকি ওই পথে যেতে যেতে লোহার গেটের ওদিকের বাগানে এখনও মাঝে মধ্যেই প্রিন্সের ডাক শুনতে পায়। কিন্তু আশ্চর্য, ওই বাড়িতে প্রিন্স বা মেজর কারো সন্ধানই কোনোদিন মেলেনি। কেউ কেউ এমনও বলে যে তারা নাকি খোদ মেজর, এমনকি তার স্ত্রীর গলাও স্পষ্ট শুনেছে ওই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে। স্ট্রেঞ্জ। সত্যিই অদ্ভুত ব্যাপার। তবে গাঁগঞ্জের মানুষের সব কথা বিশ্বাসযোগ্য নয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই দেখেছি। আমারও তাই মত। রনিত, আমি এই ভুতুরে গল্পে একটুও প্রভাবিত হচ্ছি না। তুই আমার জন্য বাড়িটা দেখতে পারিস। আমি আত্মবিশ্বাসের সঙ্গে রনিতকে আমার সম্মতির কথা জানিয়েছিলাম। দুটো শোবার ঘর, বসার ঘর, কিচেন, বাথরুম মিলিয়ে মেজরের বাড়িটা ভারী সুন্দর। একতলা একটা বাংলো প্যাটার্নের বাড়ি, সঙ্গে অনেকখানি বাগান। মেজরের রুচির তারিফ করতেই হয়। আমি বাড়িটা নেবার সময় বাগানটা খানিক আগোছালো আর ঝোপঝাড়ে ভরা ছিল। এখন সাফসুতরা। ফল ফুলের গাছগুলো অনেক দিন পরে খুশি হয়ে সেজে উঠেছে। এখন প্রথম 2-4 দিন বাগানের ওই সমাধিটা নিয়ে আমার মধ্যে একটু অস্বস্তি ছিল। জানালা দিয়ে ওদিকে তাকালেই বুকের মধ্যে ধড়াস করে উঠছিল। এখন খানিক সয়ে গেছে। বরং রোজ আমি সকালে ওই কবরের পাশে গিয়ে দাঁড়াই, গাছ থেকে ফুল তুলে ছড়িয়ে দিই কবরের উপরে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে ওখানে গিয়ে ধূপ জ্বেলে দিয়ে আসি মাঝে মাঝে। আমার ভালো লাগে এগুলো করতে। প্রথম 2-1 দিন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। প্রথম দিন যেদিন আমি ওই সমাধির কাছে গিয়ে দাঁড়াই, একটা কুকুরের ক্রুদ্ধ কিন্তু চাপা গড় গড় আওয়াজ পেয়েছিলাম। অথচ চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও আমি কোনো কুকুর দেখতে পাইনি। আমি কবরে ফুল ছড়িয়ে দিতেই সেই গর্জন থেমে গিয়েছিল। আর একদিন সন্ধ্যাবেলায় সমাধির ওপরে ধূপ জ্বেলে দেওয়ার সময় স্পষ্ট মনে হলো আমার পাশে আরেকজন কে এসে যেন দাঁড়ালেন। আমি বেঁটে নই, কিন্তু তিনি আমার থেকেও অন্তত 1 বিঘত লম্বা, পরনে কোট, মাথায় টুপি। নিচু হয়ে সমাধিতে ধূপ জ্বেলে দিয়ে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তাকে আর দেখতে পেলাম না। এরপরেও আমি মাঝে মাঝে অনুভব করেছি যে বাড়িতে কারা যেন সন্তর্পণে চলাফেরা করে, ফিসফিস করে কথাও বলে, কিন্তু তারা কখনোই আমাকে বিরক্ত করার বা বিপন্ন করার চেষ্টা করেনি, একবারের জন্যও করেনি। যখন ভাবছি এলাকার মানুষ এ বাড়িটা সম্পর্কে আমাকে যতটা ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এ বাড়িটা মোটেই ততটা ভয়াবহ নয় এবং আমি নিশ্চিন্তে আমার পরিবার এনে এখানে থাকতে পারি, তখনই সমস্যাটা আমার সামনে এলো। আর সেই সমস্যাটা মোটেও ভৌতিক সমস্যা নয়। যথারীতি অফিস থেকে ফিরে মেজরের স্ত্রীর সমাধিতে ধূপ জ্বেলে দিয়ে এসে বাইরের ঘরে বসে আয়েশ করে চা খাচ্ছি। গেট খুলে মাঝারি উচ্চতার একজন লোক এগিয়ে এসে আমার বারান্দায় উঠে এলো। পরনে জিন্স আর ডিজাইনার শার্ট। ঘরের দরজা খোলাই ছিল। বিনা বাধায় ঘরের মধ্যে ঢুকে এসে তিনি আমার উল্টো দিকের চেয়ারে বসলেন। বেশ ঔদ্ধত্যের সঙ্গেই হেসে বললেন, অনুমতি না নিয়েই ঢুকে পড়লাম, কিন্তু কিছু মনে করবেন না যেন আবার। আসলে আমি এমনই। ইয়েস, মানে আপনাকে তো ঠিক চিনলেন না? এই তো, চিনে রাখা উচিত ছিল। অন্তত এই এলাকায় যখন এত বড় একটা প্রপার্টি কিনলেন অতগুলো টাকা খরচা করে। লোকটার হাসি বিশ্রী। ওর কথাবার্তার ধরনও একেবারে পছন্দ হচ্ছিল না আমার।
লোকটার উপস্থিতি আমার মনে একটা অস্বস্তি তৈরি করেছিল। তবুও গলায় যথাসম্ভব সৌজন্য ধরে রেখে আমি বললাম, আপনি কি আমার কাছে কোনো প্রয়োজনে এসেছেন নাকি এমনি আলাপ করতে? দুটোই। লোকটা পাঞ্জাবির আড়াল থেকে কোমরের কাছে গুজে রাখা রিভলভারটা বের করে টি টেবিলের উপরে রাখল। সরু চোখে আমার দিকে তাকিয়ে বলল, সব সময় আমার সঙ্গে থাকে, মানে রাখতে হয়, বুঝলেন না? আরে বলা তো যায় না কখন কি কাজে লেগে যায়। আমার এই প্রথম মনে হলো দরজা খুলে বসে থাকাটা একদম ঠিক হয়নি। এখানেও যে ডাকাত টাকাত থাকতে পারে মাথাতেই আসেনি আমার। আমি ভয় পেয়ে গেলাম। এইবার কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আপনি আপনি কি চান আমার কাছে? আলমারির চাবি বা অন্য কিছু? বিশ্বাস করুন, এ বাড়িতে আমার সঙ্গে এ বাড়ির আসবাবপত্রগুলি ছাড়া তেমন কিছুই আর মূল্যবান নেই। আমি ডাকাতি করতে আসিনি, আমি আপনার সঙ্গে একটা চুক্তি করার প্রস্তাব নিয়ে এসেছি। অবশ্য আমার যে কোনো প্রস্তাবই আসলে আদেশ, কেননা এক্ষেত্রে আপনার আপত্তি তো আমি শুনবই না। আমি আসলে সোজা কথার মানুষ, তাই সরাসরি বলছি, এই প্রপার্টিটা আমার চাই। আমি এখানে একটা 6 তলা ফ্ল্যাট কাম শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নিয়ে এসেছি। এতদিন ওয়ারিশনের ঝামেলায় কাজটা শুরুই করতে পারছিলাম না, আর এখন সে সমস্যাই নেই। বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে লোকটা একটা লম্বা ভাঁজ করা আদালতের কাগজ বের করে আনে। বেমক্কা মানুষ ঠকিয়ে আমি বিজনেস করতে চাই না, এখানে সব লেখা আছে। প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে আপনি 2nd ফ্লোরে একটা 3 BHK ফ্ল্যাট পাবেন, আর এখন কিছু ক্যাশ। কাজ শেষ হওয়া না পর্যন্ত আপনার থাকার বন্দোবস্ত আমিই করে দেবো। আপনাকে চমকানোর আমার কোনো দরকার হতো না। নেহাত ব্যাংক থেকে সরাসরি সম্পত্তিটা কেনার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, তাই। যাই হোক, সবই তো শুনলেন, নিন এবার ঝটপট সইটা করে দিন এখানে। আমার হাত পা থরথর করে কাঁপছিল, গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছিল না। তবু শুকনো গলায় বললাম, কিন্তু এ বাড়ি তো আমি বিক্রি করতে চাই না। আপনার চাওয়ায় তো কিছু এসে যায় না। নিতিন হালদার আপনার ইচ্ছে অনিচ্ছের কথা ভেবে ব্যবসা করে না মিস্টার মিত্তির। বুঝতে পারলাম লোকটা আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই এসেছে। একা থাকার অসহায়তা ক্রমশই গ্রাস করে নিচ্ছিল আমাকে। মনে হচ্ছিল এই সময় অন্তত একজন কেউ যদি আমার সঙ্গে থাকতো। নিতিন হালদার ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে, এক হাতে রিভলভার, অন্য হাতে কোর্টের কাগজটা ধরা। আমার ঘাম হচ্ছিল। খোলা জানালার ওদিকের বাগানে তখন গাছপালার ফাঁক দিয়ে জ্যোৎস্না নামছে গড়াতে গড়াতে। মেজরের স্ত্রীর সমাধির দিকে চোখ গেল আমার। কেমন যেন ধোঁয়াটে কুয়াশার আবরণ সেখানে। আমার নাকে ধূপের গন্ধ এসে লাগলো। আমার জেলে দেওয়া ধূপের গন্ধই কি? ক্রমশ তীব্র হচ্ছে সেই গন্ধ। লোকটা আমার দিকে হাত বাড়িয়ে বলল, নিন কাগজটা ধরুন, সইটা করে দিন। আমি প্রায় যন্ত্রচালিতের মতো সেই কাগজটা হাতে নিতেই আচমকা একটা ক্রুদ্ধ গড়গড় শব্দ ঘরের বাইরে বারান্দায়। তারপরেই একটা গভীর ভৌ ভৌ গর্জন। নিতিন চমকে উঠে পিছনে ফিরে চাইতেই নেকড়ে বাঘের মতো মস্ত কুকুরটা এক লাফে ঘরের মধ্যে এসে ঢুকলো। অমন ভয়ঙ্কর জ্বলন্ত চোখ আমি আগে কখনো কোনো প্রাণীর দেখিনি।
নিতিনের দিকে চরম ঘৃণা আর আক্রোশে তাকিয়ে রইল কুকুরটা। নিতিনের চোখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। একবার জানালা দিয়ে বাইরের বাগান, আর একবার কুকুরটার দিকে তাকাতে থাকলো লোকটা, আর অস্ফুটে বলতে লাগলো, এ অসম্ভব, অসম্ভব। তারপরেই হাতের রিভলভারটা সোজা কুকুরটার দিকে তাক করে গুলি চালালো নিতিন। দুবার, কিন্তু দুটো গুলি হাওয়ার মধ্যে দিয়ে চলে যাওয়ার মতো কুকুরটার শরীর ভেদ করে বারান্দার ওপাশের রাস্তায় গিয়ে পড়ল। আর সেই ভয়ঙ্কর কুকুরটা নিতিন হালদারের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তার রিভলভার ধরা হাতটা কামড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় মাটির উপরে আঁচড়ে পড়ল নিতিন, আর তখনই বাইরে থেকে একটা চাপা গম্ভীর গলা বলে উঠল, এখানে নয় প্রিন্স, এই ঘরকে ওর মতন বিচ্ছিরি মানুষের রক্তে নোংরা করিস না। এতক্ষণে দরজার সামনে ছায়ার মতো ঘোলাটে এবং দীর্ঘ চেহারাটা নজরে এলো আমার, যিনি দাঁড়ালেন তার পরনে কোট ও মাথায় টুপি। মেজর সেন। বিস্ফারিত চোখে দরজার দিকে চেয়ে বিড়বিড় করে বলে উঠল নিতিন, কিন্তু এ কি করে হতে পারে? আমি যে নিজে আপনাকে আর প্রিন্সকে খুন করে এই বাগানের মাটির নিচে পুঁতে দিয়েছি। ভেবেছিলে আমাকে মেরে ফেললেই এই জমি বাড়ি তোমার দখলে চলে আসবে, তাই না? প্রাণপণে প্রিন্সের হাত থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে করতে বলতে লাগলো নিতিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম না, আমি জানতাম না প্রপার্টিটা ব্যাংকের হয়ে যাবে। তারপর এতদিনে যখন সুযোগ এলো তখন সে সুযোগ কোনোদিনই আর পাবে না তুমি, নিতিন হালদার। বাকি রাতটুকু ঘুমোতে পারিনি। মনের মধ্যে দিয়ে ঝড় বইছিল সারা রাত। নিতিনের ক্ষতবিক্ষত শরীরটা শ্মশানের পাশে পড়েছিল। পরের দিন খবর পেয়েছিলাম লোকমুখে। তার মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি, আমিও জানানোর চেষ্টা করিনি। চেষ্টা করা যে বৃথা তা জানতাম। আমার কথা কেউ বিশ্বাস করত না, আমি নিশ্চিত। মনে মনে ঠিক করে নিলাম এই বাড়িতে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। অফিস বলেছে আজ রাতটুকু গেস্ট হাউসে জায়গা হবে না। কাল থেকে আমি চাইলে আবার ওখানে শিফট করতে পারি কিছুদিনের জন্য। অফিস থেকে ফিরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দ্রুত গুছিয়ে নিচ্ছিলাম আমি। বাকি যা কিছু রইল ধীরে সুস্থে পরে নিয়ে যাওয়া যাবে। আজ সন্ধ্যাবেলা ভয়ে মেজর সেনের স্ত্রীর সমাধিতে ধূপ জ্বালাতে যেতে পারিনি। বাগানের দিকে চাইলেই গা কেমন একটা ছমছম করে উঠছিল। আমি উঠে গিয়ে ওদিকে জানলাগুলো বন্ধ করে দিলাম। আজ বাইরের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম। রাত একটু ঘন হতেই সে দরজার কড়া নড়ে উঠল বাইরে থেকে। আমার সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল। কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে? আমি মেজর বিনয় সেন। প্লিজ দরজাটা খোলো একবার, তোমার সঙ্গে আমাদের জরুরি কথা আছে। চাপা অথচ গম্ভীর গলার স্বরটা কানে যেতেই আমার হৃৎপিণ্ডের ধুকপুকুনি বেড়ে গেল ভয়ানকভাবে। কণ্ঠস্বর আবার বলল, ভয় নেই, দরজা খোলো। ভয় পেতে পেতে মরিয়া হয়ে গিয়ে যা থাকে কপালে ভেবে দরজা খুলে দিলাম। মেজর সেনের ছায়া ছায়া শরীরটা ঘরের মধ্যে এসে দাঁড়ালো। পিছন পিছন আরেকটি শরীর, ঈষৎ স্বচ্ছ, তবু তার মুখের স্নিগ্ধতা আমার মায়ের কথা মনে পড়িয়ে দিল। তিনি খুব শান্ত ও মায়ামাখা গলায় বললেন, তুমি চলে যাচ্ছ? আমি মাথা নামিয়ে দাঁড়িয়ে রইলাম, উত্তর দিলাম না। তিনি আমার কাছে এসে বললেন, আজ সন্ধেয় কেন তুমি আমার কাছে আসনি দীপ? আমি রোজ এখনো যে তোমার অপেক্ষায় থাকি। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা আমার বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠল।
বিনয় সেন আমার কাঁধে তাঁর ভাঁড়হীন হাতটা রাখলেন, আন্তরিক গলায় বললেন, একটা বাড়ি মানে শুধু কিছু ইট, কাঠ, বালি, সিমেন্ট, আসবাব নয় দিদি। একটা বাড়ি মানে অনেক স্মৃতি, অনেক আবেগ, একটা চলে যাওয়া সময়ের অনেক চিহ্ন। তাই তো আমরা চাই এই বাড়িটা থাক। তুমি আমাদের সেই ইচ্ছেকে মরে যেতে দিও না প্লিজ। তাছাড়া আমি অস্ফুটে বলি, আমাদের একটা ছেলে ছিল, আমি তখন আর্মিতে, পাঠানকোটে। সেখানেই সে মারা যায়। তুমি তারই মতন দিন। রোজ সন্ধ্যায় বাড়ি ফিরেই সে তার মায়ের কাছে যেত, যেমন তুমি যাও। ধূপ জ্বালো এখন। মেজর সেনের গলা ভারী হয়ে এলো। যেও না, থাকো, আমরা আছি। সব বিপদ থেকে তোমাকে, তোমাদের আগলে রাখবো। দেখো, তার কথায় ম্যাজিক ছিল, ভারী নরম আর আদুরে আলো ছিল একটা। আমি আমার গুছিয়ে রাখা ব্যাগ আবার খুলে ফেললাম। প্রিন্স দরজার বাইরে দাঁড়িয়ে জিভ বের করে ক্রমাগত লেজ নাড়িয়ে নাড়িয়ে তার খুশি জানাচ্ছে আর আমার দিকে চেয়ে আছে। এতক্ষণ শুনছিলেন জয়দীপ চক্রবর্তী রচিত ভৌতিক কাহিনী মেজর সেনের বাড়ির শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, তন্ময় ও অভিজিৎ। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন কাহিনী নিয়ে হাজির হব গল্পালাপের কোনো এক নতুন পর্বে।